নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছে যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। রিসেন্টলি ভারতবর্ষের সংবাদপত্র বা রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে একটি বিতর্ক নিয়ে, যেটি হলো আজমির শরীফ বিতর্ক। তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আজকের আমাদের এই টপিকটি আমাদের কম্পিটিটিভ এক্সামের জিকে টপিকের জন্য, বিশেষ করে মিসলেনিয়াসের মেন্সের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট, তার সাথে আমাদের সকলের জানা উচিত। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো আজমির শরীফ কন্ট্রোভার্সি। ভিডিওতে আমরা দেখে নেব বিখ্যাত তীর্থক্ষেত্র আজমির শরীফকে নিয়ে কি বিতর্ক আছে, আজমির শরীফের যে গুরুত্ব বা ইতিহাস কি, পিটিশনাররা এই নিয়ে কি বলছে, আজমির শরীফ কর্তৃপক্ষ কি বলছে, আর এই যে ধর্মীয় যে কেন্দ্রগুলো সেই নিয়ে যে একটা সমস্যা তৈরি হয়েছে এখন বর্তমানে ভারতবর্ষ জুড়ে, সেই বিষয়টা দেখে নেব। তার সাথে এই আজমির শরীফের যে পিটিশন বা কেস, তার ভবিষ্যৎ কি তাও দেখে নেব। ভিডিও শুরু করার আগে, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। ভারতবর্ষের যে শক্তি সেটা হলো ইউনিটি ইন ডাইভার্সিটি। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এত ধর্মের মানুষ আমরা বসবাস করি, আমাদের মধ্যে যে ঐক্য আছে সেটাই কিন্তু আমাদের ভারতবর্ষের শক্তি। যেই ঐক্যের জন্য কিন্তু বহিঃশত্রুরা ভারতবর্ষকে ভয় পায়। এদেশ রবীন্দ্রনাথের দেশ, এদেশ নজরুলের দেশ, এদেশ আশফাকুল্লাহ খানের দেশ, রামপ্রসাদ বিজমিলের দেশ। তো আমরা এদেশে হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে বাস করি। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এখানে আমরা ভগবান রূপে মানুষকে পুজো করি। আবার রামকৃষ্ণ দেব বলেছেন, যত মত তত পথ, কালী কৃষ্ণ আল্লাহ সবাই এক। অর্থাৎ সমস্ত ধর্মের যারা ভগবান তারা সবাই কিন্তু এক এবং অদ্বিতীয়। তাই এদেশের সাম্প্রদায়িক বিবাদ মুক্ত হোক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হোক। এখন ভিডিও, আর এইটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিও। ভারতবর্ষের বিখ্যাত তীর্থক্ষেত্র আজমির শরীফকে নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে এবং রাজস্থানের একটি লোকাল কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে, যেখানে পিটিশনাররা দাবি করেছেন যে যেখানে এখন আজমির শরীফ অবস্থিত সেখানে নাকি এক সময় মহাদেব ভগবানের মূর্তি ছিল এবং তাদের এই আপিল কিন্তু কোর্ট গৃহীত করেছে এবং কোর্ট এই বিষয়ে মামলা চালানোর জন্য তারা কিন্তু নোটিশ পাঠিয়েছে। কাকে নোটিশ পাঠিয়েছে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নোটিশ পাঠিয়েছে এবং ভারত সরকারের যে মাইনরিটি মিনিস্ট্রি আছে অর্থাৎ সংখ্যালঘু মন্ত্রক, সেখানে নোটিশ পাঠিয়েছে। এমনকি আজমির শরীফ দরগাকে নোটিশ পাঠিয়েছে এই কেসের পরিপ্রেক্ষিতে যে রেসপন্স করার জন্য। আর সেই নিয়ে কিন্তু ভারতবর্ষে একটা বিরাট বড় বিতর্ক শুরু হয়েছে, যেটা হচ্ছে কমিউনাল বিতর্ক। আবার সেই একটা মন্দির মসজিদ রাজনীতি একটা ফিরে এসছে ভারতবর্ষে। এখন আমরা আজমির শরীফ দরগার গুরুত্ব দেখে নেব। আজমির শরীফ হচ্ছে একটি ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় তীর্থক্ষেত্র, যেটি অবস্থিত রাজস্থানে এবং এটি হলো ভারতবর্ষের মুসলিম কমিউনিটির লোকেদের জন্য অন্যতম বৃহত্তম তীর্থক্ষেত্র এবং এই আজমির শরীফকে বলা হয় ভারতবর্ষের মক্কা। এই আজমির শরীফ হলো সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগা। খাজা মঈনুদ্দিন চিশতি তিনি জন্মগ্রহণ করেছিলেন ইরানে। তারপর তিনি ইলতুৎমিশের সময় অর্থাৎ সুলতানি যুগের শুরুতে দাস বংশের ইলতুৎমিশের সময় তিনি ভারতবর্ষের দিল্লিতে আসেন। সেখান থেকে তিনি চলে যান তার আজমিরে, সেখানে তিনি বাসস্থান শুরু করেন এবং ভারতবর্ষের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে সুফি আন্দোলন ও ভক্তিবাদী আন্দোলন। সুফি আন্দোলন আর ভক্তিবাদী আন্দোলন সারা ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ার জন্য একটা বিরাট বড় অবদান বা কর্তৃত্ব তৈরি করেছিল। আর সেরকমই একজন সুফি সাধক ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। তার মৃত্যুর পর তার দরগা এই আজমিরেই নির্মিত হয়, যেটা মুসলিম কমিউনিটির মানুষের জন্য একটা পবিত্র ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্র। সেই থেকেই বিভিন্ন যে সম্রাট বা লিডাররা কিন্তু এই তীর্থক্ষেত্রে তারা ভ্রমণ করেছেন। সেই ইলতুৎমিশ থেকে আকবর, এমনকি হুমায়ুন এই দরগাকে নতুনভাবে নির্মাণ করেছেন বলে জানা যায়। আর সেই থেকেই এই আজমির শরীফ হচ্ছে ভারতবর্ষের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র, যেটা শুধুমাত্র ভারতেই যে জনপ্রিয় তা নয়, সারা বিশ্বজুড়ে কিন্তু এর জনপ্রিয়তা আছে। সারা বছর বিভিন্ন ধর্মের মানুষ এই আজমির শরীফে ছুটে আসেন ভ্রমণের জন্য। এমনকি প্রতি বছর প্রচুর হিন্দু মানুষও কিন্তু এই আজমির শরীফ ভ্রমণ করেন। শুধু যে সাধারণ মানুষ নয়, পৃথিবীর ভারত সহ পৃথিবীর বড় বড় যারা লিডাররা আছেন
বা যারা বড় বড় রাষ্ট্রপ্রধানরা আছেন তারাও এই আজমির শরীফ ভিজিট করেছেন, কিংবা কোনো এক সময় এই আজমির শরীফের যে ওরস উৎসব হয় সেখানে চাদর পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য। সে আমাদের নেহেরু থেকে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে আমাদের রাহুল গান্ধী, এমনকি ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একাধিকবার এই আজমির শরীফের ওরস উৎসবে চাদর পাঠিয়েছেন। শুধু যে ভারতের লিডার তা নয়, বারাক ওবামা পাঠিয়েছেন, আফগানিস্তানের রাষ্ট্রপতি এসেছিলেন। বড় বড় মানুষের কাছে কিন্তু এই আজমির শরীফের গুরুত্ব কিন্তু অপরিসীম। এমনকি এই আজমির শরীফকে নিয়ে একাধিক সিনেমা হয়েছে এবং গান পর্যন্ত হয়েছে। বিখ্যাত গায়ক মান্নাদের একটি ভালো এবং জনপ্রিয় বাংলা গান আছে এই আজমির শরীফকে নিয়ে। এখন এই আজমির শরীফকে নিয়ে যে কোর্টে কেস হয়েছে সেখানে পিটিশনাররা কি দাবি করছে? পিটিশনাররা দাবি করছে, মেনলি যারা পিটিশন করেছে তারা হচ্ছে হিন্দু সেনা নামে একটি সংগঠন। তারা দাবি করছে যে এই আজমির শরীফ যখন তৈরি হয়েছিল তার আগে ওখানে একটি মহাদেব ভগবান শঙ্করের মন্দির ছিল, এবং একজন ব্রিটিশ অফিসার যার নাম হচ্ছে হরবিলাস সারদা, তিনি যখন এই আজমির শরীফে ব্রিটিশ অফিসার হিসেবে কাজ করছিলেন তিনি একটি বই লিখেছিলেন 1910 সালে। সেই বইয়ে তিনি উল্লেখ করেছিলেন যে আজমির শরীফকে নির্মাণ করা হয়েছে সংকটমোচী মহাদেবের মন্দিরকে ভেঙে। একটা সময় যখন পৃথ্বীরাজ চৌহান ভারতবর্ষে রাজত্ব করতেন তখন কিন্তু এই সংকটমোচী মহাদেবের পুজো শুরু হয়েছিল। আমরা জানি তোরাইনের যুদ্ধ 1191, 1192 পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরি, তারপরে ভারতবর্ষে সুলতানি যুগ শুরু হয়েছে। সেই সংকটমোচী মহাদেবের যে মন্দির সেটা ভেঙেই নাকি এই দরগা নির্মাণ করা হয়েছে, এবং ওই বইতে নাকি উল্লেখ আছে একটি ব্রাহ্মণ ফ্যামিলি ওইখানে যে শিবলিঙ্গ ছিল সেখানে তারা নাকি পুজো করতো। তাই পিটিশনাররা কোর্টের কাছে দাবি করেছে যে কোর্টের নির্দেশে ওখানে একটি এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সার্ভে করা হোক। সার্ভে রিপোর্টে যদি ওখানে শঙ্কর মহাদেব ভগবানের যদি মন্দির থাকায় বা তার রিপোর্ট পাওয়া যায় বা তার নিদর্শন পাওয়া যায় তাহলে ওখানে হিন্দুদেরকে পুজো করতে দেওয়া হোক, এবং ওই যে আজমির শরীফের নাম অজয় মেরু পড়তে পরিণত করা হোক। এখন কোর্টে এই পিটিশন হওয়ার পরে আজমির শরীফ দরগার কমিটি কি বলছে? আজমির শরীফ দরগার কমিটিতে যারা আছেন তারা বলছেন যে এটা একটা ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং ভুল ডিমান্ড করা হচ্ছে, একটা কমিউনাল প্রোপাগান্ডা ছড়ানোর জন্যই কিন্তু এই কাজটি করা হচ্ছে। এবং তারা বলছেন যে আজমির শরীফের যে গুরুত্ব গোটা পৃথিবী জুড়ে যে সুনাম আছে সেই সুনামটাকে কোথাও না কোথাও বদনাম করার জন্য এই বিতর্ক তোলা হচ্ছে। এবং তারা বলছেন যে সারা পৃথিবী থেকে সমস্ত ধর্মের মানুষ কিন্তু এই আজমির শরীফে ভ্রমণ করেন। প্রতি বছর কয়েক লক্ষ হিন্দু মানুষও এই আজমির শরীফ ভ্রমণ করেন। পৃথিবীর ভারতসহ পৃথিবীর বড় বড় লিডাররা আজমির শরীফ ভ্রমণ করেছেন কিংবা সেখানের উৎসবে চাদর পাঠিয়েছেন। এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একাধিকবার এই আজমির শরীফের ওরস উৎসবে চাদর পাঠিয়েছেন। অর্থাৎ আজমির শরীফের যে গুরুত্ব সারা বিশ্ব জুড়ে সেটাকে ডিফেম করার জন্যই এই প্রচেষ্টা করা হচ্ছে। এবং তারা বলছেন যে এই আজমির শরীফকে ডিফেম করার জন্য অনেকদিন আগে থেকে একটা ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল। একবার এই আজমির শরীফে যে রেপ কেসের ঘটনা ঘটেছিল, কিংবা 2007 সালে আজমির শরীফে যে বোমাবাজি করা হয়েছিল সেই থেকে কিন্তু এই বিষয়টি শুরু হয়েছে, যা বর্তমানে এই ষড়যন্ত্র আরও বড় রূপ নিয়েছে বলে তারা মনে করছেন। এখন ভারতবর্ষে একটা এই মন্দির মসজিদ বা যে ধর্মীয় একটা ইস্যু কিন্তু ব্যাপকভাবে উত্থান হয়েছে। রিসেন্টলি কিছুদিন আগে জ্ঞানব্যাপী মসজিদের বিতর্ক হয়েছিল, আবার এখানে আজমির শরীফের বিতর্ক হয়েছে। সেই বিষয়টা আমরা দেখে নেব। মেনলি ভারতবর্ষে একাধিক সময়ে একাধিক রাজা রাজত্ব করেছেন, এবং ভারতবর্ষের বুকে যেহেতু ভারত একটা বৃহত্তম ভারত বা বৃহত্তর ভারত, সেখানে কিন্তু একাধিক সময় একাধিক ধর্ম এসছে এবং সেই ধর্মের গুরুত্ব বেড়েছে। সে যদি আমরা সেই বৈদিক আমল থেকে দেখি তাহলে বৈদিক, জৈনিজম, বুদ্ধিস্ট, হিন্দু, মুসলিম, পার্সি, শিখ, খ্রিস্টান সমস্ত ধর্মের কিন্তু গুরুত্ব একটা সময় বেড়েছে। তাই কিন্তু আমরা এই সারা ভারত জুড়ে এত ধর্মের মানুষ পরস্পরের সাথে ভাই ভাই হিসাবে বা বন্ধুত্বের হিসাবে বাস করছি। এখন যে রাজা যে ধর্মের মানুষ সেই ধর্মের তিনি গুরুত্ব বাড়িয়েছেন, স্বাভাবিক সবাই এটা চায়। তার সাথে তিনি যে ধর্মের মানুষ অপর ধর্মের যে সমস্ত যে ধর্মীয় কেন্দ্রগুলি আছে সেই কেন্দ্রগুলিকে কিন্তু একাধিকবার বিভিন্ন সময় অ্যাটাক করা হয়েছে। মেনলি কেন অ্যাটাক করা হয়েছে? পরধর্মের প্রতি হিংসা, এটা তো একটা মূল বিষয়। তাছাড়াও তখনকার দিনে যে ধর্মীয় কেন্দ্রগুলি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে যে অর্থ সম্পদ লুকানো থাকতো, সে অর্থ সম্পদ লুট করার জন্য কিন্তু ধর্মীয় কেন্দ্রের দখল করা হয়েছে, ধর্মীয় কেন্দ্র ভাঙচুর করা হয়েছে বা লুটপাট করা হয়েছে।
এমনও দেখা গেছে যে শাসক যে ধর্মের মানুষ সেই ধর্মেরই যে ধর্মীয় কেন্দ্রকে অনেক সময় আক্রমণ করা হয়েছে। কারণ কি, একটা জেলাসি থেকে, প্রতিহিংসা থেকে, যে এত সুন্দর ধর্মীয় কেন্দ্র এখানে আছে আমাদের ওখানে নেই, তাই এটাকে খারাপ করে দিয়ে চলে যায়, এর গুরুত্ব কমিয়ে দিয়ে চলে যায়। এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। অর্থাৎ ভারতবর্ষে যে একাধিক শাসক শাসন করেছে, কম বেশি সব শাসকই কিন্তু এই যে কাজ, এই যে অপকর্ম, সেই কর্মে কিন্তু তারা দোষী। তাই স্বাধীন ভারতবর্ষ যদি একটি ধর্মনিরপেক্ষ দেশ, তাই এই বিষয়টাকে কিন্তু অতটা আমরা গুরুত্ব দিলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। তাহলে সারা ভারত জুড়ে যত ধর্মীয় কেন্দ্র আছে সে নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়ে যাবে, আর এই বিতর্ক থেকে কিন্তু সমস্যা তৈরি হবে, আর তার জন্য কোনো ধর্মের ভগবানই কিন্তু সেখানে খুশি হবে না, মানুষের মধ্যেই বিবাদ তৈরি হলে। এখন এই যে আজমির শরীফকে নিয়ে কেসটা হয়েছে, তার ভবিষ্যৎ কি? মেনলি ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে কোর্টের হাতেই। আমরা দেখেছি সবই ভারতবর্ষে কোর্টের হাতে। তো এখন লোকাল কোর্টে হয়েছে, সেটা আবার চ্যালেঞ্জ হবে, সেটা হাইকোর্টে যাবে, ডিভিশন বেঞ্চে যাবে, এবং এর ফাইনাল জাজমেন্ট কিন্তু হবে আমাদের সুপ্রিম কোর্টে। আর আমরা জানি ভারতীয় বিচার ব্যবস্থায় অনেক সময় লাগে, তাহলে এইটা এখন কিন্তু চলতে থাকবে, একমাত্র কোর্টে এটা ফয়সালা হবে, তার জন্য কিন্তু অনেক অনেক সময়ের প্রয়োজন। এখন এর ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে এএসআই এর কাছে বা এএসআই এর হাতে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সে কোর্ট নির্দেশ দিতে পারে কিংবা সরকার নির্দেশ দিতে পারে এএসআইকে। এএসআই সেখানে সার্ভে করবে এবং এএসআই সঠিক তথ্য দিবে, তার উপরই কিন্তু এর যে রায় সেটা নির্ভর করবে আমাদের কোর্টের দ্বারা। অন্যদিকে মনে রাখতে হবে আজমির শরীফ কিন্তু একটা আন্তর্জাতিক তীর্থক্ষেত্র, যেটা ভারতবর্ষের গর্ব এবং সারা পৃথিবীর কাছে কিন্তু একটা বিরাট বড় গুরুত্ব আছে। এবং ভারত বা রাজস্থানের যে পর্যটন শিল্পের একটা অংশ কিন্তু এই আজমির শরীফকে কেন্দ্র করে। তাই রাজস্থান সরকার বা ভারত সরকার যাতে এই আজমির শরীফ নিয়ে কোনো কন্ট্রোভার্সি না হয়, সেই কন্ট্রোভার্সিকে রুখতে নিশ্চয়ই কোনো না কোনো স্টেপ নেবে। ভারতবর্ষের সংবিধানে সেখানে আমাদের মৌলিক অধিকার বা ডিপিএসপিতে আছে যে সৌধ রক্ষা করতে হবে বা ধর্মীয় স্থান রক্ষা করতে হবে, সেটাও কিন্তু ভারতবর্ষ সরকারের একটা দায়িত্ব, ধর্মীয় স্থানকে রক্ষা করা। অন্যদিকে ভারতবর্ষের একটি আইন আছে 1991 আইন, যেটা হচ্ছে প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট। সেখানে কিন্তু সেই আইন অনুযায়ী স্বাধীন ভারতের পরে যে ধর্মস্থানগুলি আছে বা ধর্মীয় স্থানগুলি আছে সেগুলিকে রক্ষা করার কিন্তু দায়িত্ব দিয়ে আছে ভারত সরকারের আছে, ভারত সরকারের কাছে। অর্থাৎ ভারত সরকারের দায়িত্ব বিষয়টিকে রক্ষা করা। এখন এই বিষয়টি হচ্ছে একটা সাম্প্রদায়িক ম্যাটার বা কমিউনাল ম্যাটার, আর আমরা জানি বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কমিউনাল ইস্যু থেকে যাতে কোনো সাম্প্রদায়িক হিংসা না ছড়ায়, সেজন্য কিন্তু অবশ্যই ভারত সরকারকে স্টেপ নিতে হবে আগের থেকে, নাহলে কিন্তু ভারতের মানুষের ক্ষতি আছে। অন্যদিকে এই ধর্মীয় ইস্যুগুলো কী হয়, সবসময় একটা মানুষকে ভিতর থেকে বিভেদ করে দেয়, যেটা ইংরেজরা করেছিল, ডিভাইড অ্যান্ড রুল। ভিতর থেকে এদেরকে ভাগ করে দাও, এরা নিজেদের মধ্যে লড়াই করুক, তাহলে বহিঃশত্রুরা কিন্তু সুযোগ পেয়ে যাবে এদেরকে আক্রমণ করার ক্ষেত্রে। অর্থাৎ এই ধর্মীয় ইস্যুতে আমরা যদি আমাদের ঐক্যকে ভেঙে দিই, তাহলে কী হবে, আমরা নিজেদের মধ্যে লড়াই করলে আমরা দুর্বল হয়ে যাব ভিতর থেকে, তাহলে কিন্তু আমাদের পাশাপাশি যে সমস্ত বহিঃশত্রু আছে, এখন অনেকগুলি বহিঃশত্রু হয়েছে, তারা কিন্তু ভারতকে আক্রমণ করবে এবং ভারতবর্ষের অখণ্ডতা নিয়ে একটা সমস্যা দেখা যেতে পারে। আর এই ধর্মীয় ইস্যুটা কিন্তু ভারত মানুষের জীবনের যে আসল যে সমস্যা, সেই সমস্যাকে লুকিয়ে দিতে পারে। অর্থাৎ বর্তমান সময়ে যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, যে বেকারত্বের সমস্যা, সেই সমস্যা কিন্তু ঢাকা দিয়ে দিতে পারে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে একটা বিরাট বড় প্রভাব পড়বে, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরলাম। ভারতবর্ষ সাম্প্রদায়িক বিদ্বেষ মুক্ত হোক এবং ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষিত হোক। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।